হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এটা হচ্ছে পার্ট 1। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে সবার আগেই আমি বলে দিই যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 11-12 আমি সমস্ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের চ্যাপ্টার আমি কভার করব। প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করব। পরীক্ষার আগেই তোমাদের সিলেবাস আমি কমপ্লিট করাবো। চ্যানেলটাকে তোমরা আগে সাবস্ক্রাইব করে দাও নিয়ে। তো চলো শুরু করা যাক। তো ভৌত রাশি ক প্রকার? ভৌত রাশি দুই প্রকার। কি কি? মৌলিক রাশি এবং লব্ধ রাশি। মৌলিক রাশি কি কি? মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর আর সময়ের রাশি হচ্ছে মৌলিক রাশি। দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটেই হচ্ছে মৌলিক রাশি। ব্যাস, এই তিনটেই হচ্ছে মৌলিক রাশি। তার লব্ধ রাশি কি? লব্ধ রাশি হলে এই তিনটে মৌলিক রাশি থেকে যে সমস্ত রাশিগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় লব্ধ রাশি। মৌলিক রাশি তিনটি, এই মৌলিক রাশিগুলোর একককে বলা হয় মৌলিক একক। তো লব্ধ রাশি কি দেখা যাক। লব্ধ রাশি তো একটা উদাহরণ দিলে তোমরা সবাই বুঝতে পারবে। একটা লব্ধ রাশি দেখাচ্ছি আমি। বেগ, বেগ হচ্ছে একটা লব্ধ রাশি। বেগ ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য বাই সময়, হচ্ছে একটা লব্ধ রাশি। তো হচ্ছে লব্ধ রাশি হচ্ছে বেগ। এবার চলো তোমাকে বেগের এককটা বের করতে গেলে, মানে এককটা তো আমি বলতে হবে। তো বেগের এককগুলো আমার জেনে নেওয়া যাক। একক আবার তিনটে প্রকার আছে। এমকে, সিজিএস, এফপিএস, এই তিনটে একক পদ্ধতি আছে যেটা আমাদের বহুলভাবে প্রচলিত। তো চলো তিনটে একক পদ্ধতি সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আছে সিজিএস পদ্ধতি। সিজিএস আছে, এফপিএস আছে, আর আছে এমকেএস বা এসআইও বলা হয়। এটাকে সিজিএস, এফপিএস আর এমকেএস। এমকেএসটাকে এসআইও বলা হয়। তাহলে সিজিএস হচ্ছে সেন্টিমিটার, জি হচ্ছে, সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেকেন্ড হচ্ছে সেকেন্ড, এস ফর সেকেন্ড। এপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড। আর এমকেএস হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড। চলো এমকেএসটাও লিখে যাক। মিটার, কেজি, সেকেন্ড। তাহলে সিজিএস, এফপিএস, এমকেএস এই তিনটে পদ্ধতি হলো। এবার আমি বললাম বেগের মাত্রা, বেগের বেগের এককটা আমি তোমাকে নির্ণয় করে শেখাবো। তাহলে হচ্ছে বেগের এককটা হচ্ছে সিজিএস এ হলে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। বেগটাকে আমি ভি দিয়ে ধরতে পারি। ভেলোসিটি মিন্স বেগ, মানে ভেলোসিটির বাংলা হচ্ছে বেগ। তাহলে ভি দিয়ে ধরলাম, ভি ইকুয়াল টু সেন্টিমিটার পার সেকেন্ড ধরলাম বাই সেকেন্ড। এইখানে হলে পি ইকুয়াল টু ফুট পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড। এইখানে হচ্ছে মিটার পার সেকেন্ড হবে। তাহলে এইগুলো হচ্ছে তিনটে একক পদ্ধতিতে বেগের একক। তো চলো এরপর আমরা আসবো মাত্রা। তো মাত্রা কিভাবে নির্ণয় করা যাক চলো দেখা যাক। এগুলো ততক্ষণে মুছে দিই।
মাত্রার আগে তোমাদের কিছু এসআই একক সম্বন্ধে বলে দিই। কিছু এসআই একক, গুরুত্বপূর্ণ এসআই একক যেগুলো আমাদের লাগে। তো আমরা মাত্রা নিয়ে কিছু আলোচনা করে নিই। দৈর্ঘ্য, ভর, এখানে কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক মাত্রা আর এসআই একক সম্বন্ধে বলেছি। দৈর্ঘ্যের এসআই একক মিটার, মাত্রা এল। ভরের এসআই একক কেজি, মাত্রা এম। সময়ের এসআই একক সেকেন্ড, মাত্রা টি। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার, এটা এ দিয়ে ডিনোট করা হয়, মানে এ দিয়ে দেখানো হয়। এর মাত্রা হচ্ছে আই। তাপগতির তাপমাত্রা এসআই একক কেলভিন, মাত্রা থিটা। দীপন প্রাবল্যের এসআই একক সিডি, মানে ক্যান্ডেলা, এটাকে ক্যান্ডেলা বলে, এটাকে সিডি এই প্রতীকটা দিয়ে দেখানো হয়। এর মাত্রা হচ্ছে জে। পদার্থের পরিমাণ মোল এম। তো এইগুলো হলো, তাড়াতাড়ি টুকে না, এবারে মুছে দেবো। টুকা হয়ে গেছে, তো এবার মুছছি। তো এবার আমরা কিছু, এটা ছোট্ট একদম এককগুলো লেখা নিয়ে কিছু বলবো। যেমন একটা সেন্টিমিটার তুমি যখন একক লেখো তখন সবসময় এরকম সিএম করে লিখবে, এটাই হচ্ছে সঠিক। অনেকে আবার লিখে দেখেছি সি ডট এম ডট, এটা কিন্তু হবে না, তাহলে কিন্তু পরীক্ষায় নম্বর দেবে না, তাহলে এই কোয়েশ্চেনটাই কেটে দিতে হবে। বা সি এম ডট, সি ডট এম ডট চলবে না, সি এম ডট চলবে না। সি ডট এম ডট মানে চিফ মিনিস্টার হয়ে যাচ্ছে, সি এম ডট মানে অন্য মানে হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এগুলো চলবে না, শুধুমাত্র এইটাই হবে, এটাই হচ্ছে সঠিক। ঠিক আছে, তো চলো এবার আর একটু বলে দিই, প্রতীকের সম্বন্ধে বলে দিই একটু। যখন কোনো প্রতীক, যে সমস্ত প্রতীকগুলো বিজ্ঞানীদের নামানুসারে নামকরণ করা হয় তাদের সেইগুলো বড় হাতের হয় সবসময়। যেমন নিউটনের প্রথম অক্ষরটা বড় হাতের, প্রথম অক্ষরটি সবসময় বড় হাতে হবে, তারপরে অক্ষরগুলো ছোট হাতের। পাস্কালের প্রথম অক্ষরটা বড় হাতের, দেখো সেকেন্ড অক্ষরটা হচ্ছে, মানে দ্বিতীয় অক্ষরটা হচ্ছে ছোট হাতের। এইগুলো হলো, এটাই হচ্ছে সঠিক হবে। কিন্তু যেগুলো বিজ্ঞানীদের নামানুসারে নামকরণ করা হয়নি সেইগুলো কিন্তু কোনো সময় বড় হাতে হবে না, যেমন সেন্টিমিটার বলো বা মিটার, এগুলো হচ্ছে সবসময় ছোট হাতে হবে। ঠিক আছে, তাহলে এবার আসছি আমি, তাহলে এবার আসছি একটা একক পদ্ধতিতে অন্য একক পদ্ধতিতে কিভাবে রূপান্তর করব। প্রথমে ধরে নিই যে কোনো একটা একক পদ্ধতিতে একটা রাশির মাত্রা হচ্ছে m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, t টু দি পাওয়ার c। ঠিক আছে, এবার ভিন্ন দুটো একক পদ্ধতিতে মাত্রা ধরলাম, m1 টু দি পাওয়ার a, l1 টু দি পাওয়ার b আর t1 টু দি পাওয়ার c। আর এটা হচ্ছে প্রথম একক পদ্ধতিতে মাত্রা। সেকেন্ড একটা একক পদ্ধতিতে মাত্রা ধরলাম, m2 টু দি পাওয়ার a, l2 টু দি পাওয়ার b, t2 টু দি পাওয়ার c। ঠিক আছে, নিয়ে এবার এই দুটো আলাদা আলাদা পৃথক পৃথক একক পদ্ধতি নিলাম। এই দুটো একক পদ্ধতিতে ওই ধরলাম ওই ভৌত রাশিটির মাত্রা হচ্ছে n1 আর n2, তাহলে এটাতে হচ্ছে n1 হলে এটাতে হবে n2 হবে, তাহলে এটা কিন্তু এরকম ইকুয়াল দিয়ে হবে। নিয়ে আমি এখান থেকে তোমাদের একটা একক পদ্ধতিতে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করা শেখাবো। তো চলো শুরু করা যাক। আমরা একটা রাশি নিই, কার্যের একক দিয়ে আমি দেখাই। কার্যের মাত্রা কত? কার্য হচ্ছে
কার্যের মাত্রা হচ্ছে ml স্কোয়ার t টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে ধরলাম কার্যের একক 1। আমরা জানি 1 জুল ইকুয়াল টু 10⁷ আর এইটা এতে প্রমাণ করে দেখানো যাবে। তো চলো একবার দেখাই যাক। কার্যের মাত্রা হচ্ছে ml স্কোয়ার t টু দি পাওয়ার -2। চলো দেখা যাক। তাহলে এসআইতে কার্যের একক হচ্ছে জুল আর সিজিএসে কার্যের একক হচ্ছে আর্ক। তা হচ্ছে 1 জুল ইকুয়াল টু কত আর্ক আমি সেটাই বের করব। 1 জুল ইকুয়াল টু আপাতত আমরা জানি 10⁷ আর্ক। 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্ক। ঠিক আছে, এইটা আমরা জানি, এইটাই আমরা প্রমাণ করে দেখাবো কিভাবে বেরোচ্ছে। তাহলে কার্যের মাত্রা হচ্ছে এটা, তাহলে এই মাত্রাটা ধরে আমরা কিভাবে বের করবো সেটাই দেখা যাক। -2 ইকুয়াল টু ধরলাম 1 নিউটন ইকুয়াল টু n আর্ক ধরবো। ঠিক আছে, সরি 1 জুল ইকুয়াল টু n আর্ক ধরবো। 1 জুল ইকুয়াল টু n আর্ক ধরলাম, নিয়ে এখান থেকে হচ্ছে n এর মানটা আমাকে বার করতে হবে, মানে 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্ক, এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। তা হচ্ছে 1, এই যে এখানে এককটা নিয়েছি একক পদ্ধতিতে। এবার হচ্ছে সরি এখানে ব্র্যাকেটটা হবে না, হচ্ছে n m2 l2 স্কয়ার t2 দি পাওয়ার -2। তো এবার n এর মানটা নির্ণয় করা যায়। m1 বাই m2 l1 বাই l2 স্কয়ার ইন্টু t1 বাই t2 টু দি পাওয়ার -2। তাহলে এখানে এটা হচ্ছে ভরের মাত্রা, এটা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে সময়ের মাত্রা। আমরা জানি যে সিজিএস এমকেএস এফপিএস মানে সিজিএস আর এসআই দুটো পদ্ধতিতে সময়ের মাত্রা হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর দৈর্ঘ্যের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার। আর ভরের মাত্রা হচ্ছে এসআইতে হচ্ছে কেজি, সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম। আর এখানে এটা হচ্ছে এসআইতে আছে, এটা সিজিএসে আছে, তাহলে m1 হচ্ছে 1 কেজি, তাহলে হচ্ছে 1 কেজি বাই m2 হচ্ছে গ্রামে আছে, তাহলে হচ্ছে 1 গ্রাম। l1 হচ্ছে 1 মিটার, 1 মিটার বাই এটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড -2, এটা স্কয়ার, এটা 1। তো এবার দেখা যায় 1 কেজি সমান কত গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেকেন্ড সমান 1 সেকেন্ড, সেকেন্ডটা সমান আছে, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে হচ্ছে 1000 গ্রাম বাই 1 গ্রাম, এটা হচ্ছে 100 বাই 1 স্কয়ার, এটা হচ্ছে ইন্টু 1। তাহলে হচ্ছে এটা হচ্ছে 1000 হচ্ছে 10 কিউব, আর এটা হচ্ছে 10 স্কয়ার হোল স্কয়ার 10 টু দি পাওয়ার 4। তাহলে হচ্ছে 10 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে আমরা জানি যে পাওয়ার দুটো যোগ হবে, 10 এর পাওয়ার দুটো যোগ হবে, তো পাওয়ার দুটো যোগ করে কত পাওয়া যায় 10 টু দি পাওয়ার 7। তাহলে এখানে ছিল 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক, আর এখানে চলে এলো 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে এটা প্রুভড হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা চট করে এই যে অঙ্কটা টুকে নাও, প্রমাণটা টুকে নাও, তাড়াতাড়ি করো। আমি তোমাদের জয়েন্ট মানে WBJEE, JEE মেন আর নিট এগুলো সম্বন্ধে কিছু কোয়েশ্চেনের
এক্সাম্পল দেবো, তাহলে আরও তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার করে বুঝতে পারবে। তো চট করে টুকে নাও, ভিডিওটা পজ করে চট করে টুকে নিও, ঠিক আছে? মুছে দিচ্ছি। আমি তাতে শেষ করতে চাইছি কারণ যাতে জয়েন্টের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যায়। ওটা নিয়ে যখন করবো অঙ্ক করার সময় খুব ভালো লাগবে। এইগুলো করতে একটু বোর লাগে, আমি জানি, আমি যখন করতাম আমার বোর লাগতো। তো চলো এরপরের চ্যাপ্টারটা শুরু করা যাক। তো এরপরে আমাদের বিষয় হচ্ছে কোনো সমীকরণের নির্ভুলতা গণনা। তো একটা সমীকরণ আমরা জানি, তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ পড়েছো, v = u + at, s = half ut + half at স্কয়ার। এই যে দেখাচ্ছি v = u + at, এটা পড়েছো s = ut + half at স্কয়ার। তো হচ্ছে এগুলো তোমরা হয়তো ক্লাস 10-এ পড়ে থাকতে পারো। তাহলে আমরা তোমাকে এখান থেকে একটা প্রমাণ করে দেখাই, ধরে নিলাম এটাই দেখে, এটা বড় আছে, এটা দেখাচ্ছি। তাহলে এইখানে আমরা কীভাবে প্রমাণ করব? এরকম প্রমাণ করব। তাহলে আমরা এস এর মাত্রাটা কত জানি? এস এর মাত্রাটা যখন লিখব কোনো জিনিসের মাত্রা লেখার সময়, তাহলে এরকম ডাইমেনশন দিয়ে লেখা হয়, DIM দিয়ে ডিনোট করা হয় ডাইমেনশন অফ এস ইকুয়াল টু এস এর মাত্রা কত? শুধু এস হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এস এর মাত্রা হচ্ছে এম, ইউটির মাত্রাটাকে আমাকে যদি এল হয় তাহলে সমীকরণটা নির্ভুল কিনা সেটা পরীক্ষা করা হবে। তো সমীকরণটা নির্ভুল কিনা পরীক্ষা করার জন্য হচ্ছে আমাকে ইউটি ইকুয়াল টু এল আসবে, হাফ এট স্কোয়ারের মাত্রাও আমার এল আসবে। তো চলো দেখা যাক। ডাইমেনশন অফ ইউ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, মানে বেগের মাত্রাই লিখবো আমরা, LT টু দি পাওয়ার -1। তা হচ্ছে টি এর মাত্রা কত? হচ্ছে ডাইমেনশন অফ টি, টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, হলো এ হচ্ছে ত্বরণ অ্যাক্সেলারেশন, তা হচ্ছে ডাইমেনশন অফ এ, ডাইমেনশন অফ এ হচ্ছে LT টু দি পাওয়ার -2, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে এর মাত্রাগুলো হলো। তাহলে এবার আমি এই মাত্রাগুলো দিয়ে এই সমীকরণটা কিভাবে আসছে নির্ভুল কিনা পরীক্ষা করব। তাহলে হচ্ছে ut ডাইমেনশন অফ ut করে আসছে, ডাইমেনশন অফ ইউ কত আছে? LT টু দি পাওয়ার -1, ডাইমেনশন অফ টি হচ্ছে, সরি, এদের গুণের সময় এখানে ডট চিহ্ন বা একটা ছোট্ট একটা গ্যাপ দিয়ে লেখা হয়, ঠিক আছে? তো হচ্ছে ডাইমেনশন অফ ইউটি, ইউ হচ্ছে LT টু দি -1, ডাইমেনশন অফ টি হচ্ছে টি, তা হচ্ছে সেটা টি দিলাম, তাহলে টি টি কেটে গেল, তাহলে শুধু এল এলো। সুতরাং এটা ডাইমেনশন অফ ইউটি ইকুয়াল টু ডাইমেনশন অফ এস আসছে, ইকুয়াল টু ডাইমেনশন অফ এস। তাহলে এটা প্রুভড হলো, এটা হলো। তাহলে এরপর আমরা দেখব যে এখানে হাফ এট স্কোয়ার এর যে ইয়েটা আছে, মানে এর ইয়েটা মানে হাফ এট স্কোয়ার যে মাত্রাটা, এটা এস এর মাত্রার সমান হবে। তো হাফ এট স্কোয়ারের মাত্রাটা আমরা কিভাবে দেখাবো? ডাইমেনশন অফ হাফ এ টি স্কোয়ার, ডাইমেনশন অফ এ আমরা কত দেখেছি? ডাইমেনশন অফ এ হচ্ছে LT টু দি পাওয়ার -2, এই যে এই জায়গাটা, ডাইমেনশন অফ এ হচ্ছে LT টু দি পাওয়ার -2, আর ডাইমেনশন অফ টি হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে শুধু দেখা যাক, হাফটা আমরা নেওয়া দরকার নেই, যেহেতু এখন মাত্রা নেব তখন আমরা শুধু এই সমস্ত ভৌত রাশিগুলোর মাত্রাগুলোই গুণ করব। তাহলে আমরা গুণের ক্ষেত্রে কি দেখেছি? ডট চিহ্ন দিয়ে গুণ করছি, তো গুণটা করা যায় LT টু দি পাওয়ার -2 ইন্টু এখানে হচ্ছে টি স্কোয়ার, তাহলে টি টু দি পাওয়ার -2 ইন্টু টি স্কোয়ার কেটে গেল, কাটাকুটি হয়ে গেল, তাহলে শুধু এর এল ইকুয়াল টু আসছে ডাইমেনশন অফ এস। তাহলে এখানে ডাইমেনশন অফ এস প্রুভড হয়ে গেল। তাহলে এখানে কি দেখা গেল? ডাইমেনশন অফ ইউটি, ডাইমেনশন অফ এস এর সমান ডাইমেনশন অফ হাফ এট স্কয়ার, ডাইমেনশন অফ এস হলো। তাহলে এদের এল এসছে, এটাও দুটো যোগ করলে এল আসবে। সুতরাং কি দেখা গেল? না, এই সমীকরণটা হচ্ছে নির্ভুলভাবে দেখা গেল। এই চ্যাপ্টার থেকে যদিও খুব একটা নম্বর আসে না, হয়তো 2-3 নম্বর পেতে পারো। ওই 2-3 নম্বরে আমি কোশ্চেনগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই ভিডিওটাতেই বলে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চট করে, ঠিক আছে?
যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তো ভিডিওটা বলছি সরি, টুকে নাও, এটা আমি মুছে দিচ্ছি, পজ করে টুকে নাও, আমি মুছে দিচ্ছি। আমি জানি অনেকে এই চ্যাপ্টারটাই স্কিপ করে চলে গেছো পড়ার সময়, কারণ তোমরা বলবে স্যার এখান থেকে তো কোনো কোয়েশ্চেনই আসে না, এটা কেন পড়তে যাবো। তো যাই হোক, এই চ্যাপ্টারটা থেকে অনেকগুলো অনেকগুলো সূত্র প্রমাণ পাওয়া যায়, তাই এই চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিচ্ছি। না পড়লে হয়তো কোনো অসুবিধা ছিল না, তাও শিখে রাখা ভালো। আমার সবাই ফিজিক্স লাভার, তাই না? তো এরপর আমরা আসছে বিভিন্ন ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এই চ্যাপ্টারে আমরা সরল দোলগতি রাশি একক নির্ণয় করব। তো চলো করবে, আমি রাস্তাটা একটু পরিষ্কার করে দিই। তাহলে হয়ে গেছে। তাহলে বিভিন্ন ভৌত রাশি সম্পর্ক নির্ণয়। একটা সরল দোলক মানে হচ্ছে সিম্পল পেন্ডুলাম, সরল দোলক। এখানে একটা দেখালাম, এই সরল দোলকের আমরা দেখবো, ঠিক আছে? সরল দোলকের দোলন কালটা আমরা নির্ণয় করব। একটা সরল দোলক এইভাবে দুলছে, দুলে রে সরল দোলক দুলে রে, নিয়ে এখানে হচ্ছে সরল দোলকের উপর একটা অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করছে, এটা হচ্ছে জি দিয়ে করছি। সরল দোলকের ভর কত? এম। সরল দোলকের ভর হচ্ছে এম জি, আর এই তারের দৈর্ঘ্যটা কত হচ্ছে এল, স্মল এল দিয়ে ডিনোট করলাম, মানে স্মল এল দিয়ে দেখালাম। তাহলে হচ্ছে এম এল জি। তাহলে এখানে একটা ধ্রুবক দিয়ে আমরা দেখাতেই পারি এরকম। আর সরল দোলকের দোলনকাল কত? সরল দোলকের দোলনকাল হচ্ছে টি। টি ইকুয়াল টু হচ্ছে কে এম এল জি। তাহলে এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম টু দি পাওয়ার এ, এল এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল টু দি পাওয়ার বি, জি এর মাত্রা হচ্ছে, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, জি এর মাত্রা হচ্ছে জি টু দি পাওয়ার সি। তাহলে জি এর মাত্রা হচ্ছে সি। এখানে একটু এল, এটা হচ্ছে জি, আর তাহলে হচ্ছে আমার সরলদৈর্ঘ্যের দোলনকাল কত? টি ইকুয়াল টু হচ্ছে কে হচ্ছে একটা সিম্পল ধ্রুবক, সাধারণ ধ্রুবক, কে ইন্টু এম এল জি, এম টু দি পাওয়ার এক্স ধরলাম, এম টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড ধরলাম, ঠিক আছে? তো এবার এম এল জি এর মাত্রাগুলো কি কি আছে? এম এর মাত্রা আছে ক্যাপিটাল এম, এল এর মাত্রা আছে ক্যাপিটাল এম, আর জি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? তো এইখানে হচ্ছে, আর টি এর মাত্রা হচ্ছে, এটা স্মল টি হবে, টি এর মাত্রা হচ্ছে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1। তো এখানে হচ্ছে কে ইন্টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। সেটা হচ্ছে এল টু দি 2y -2z। তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 0। এই যে দুটো রাশির মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করব, তখন এইখানে ওদের পাওয়ারগুলোকে আমরা সমান করব। এখানে আমি ধরে নিয়েছি এক্স ওয়াই জেড পাওয়ার ধরে নিয়েছি, এখানে এটা এলো, এদের মাত্রাগুলো বসিয়ে এটা এলো, নিয়েছে এখানে x ইকুয়াল টু 0 আসছে, 2y ইকুয়াল টু কত? না 2y ইকুয়াল টু হচ্ছে 0, আর হচ্ছে না
দ্বারা। তো সরল দোলকের দোলনকাল হচ্ছে টি ধরলাম k ইন্টু m টু দি পাওয়ার x l টু দি পাওয়ার y g টু দি পাওয়ার z। m হচ্ছে ভর, l হচ্ছে তারের দৈর্ঘ্য, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, m হচ্ছে ভর। তাহলে ভরের মাত্রা কত জানি আমরা, k ইন্টু ক্যাপিটাল M টু দি পাওয়ার x, l এর মাত্রা মানে দৈর্ঘ্যের মাত্রা কত জানি, ক্যাপিটাল L টু দি পাওয়ার y, g এর মাত্রা কত জানি, l t টু দি পাওয়ার -2 z। তাহলে হচ্ছে, তো তাহলে এটাকে আমরা গুণটা করে দিই, k ইন্টু m টু দি পাওয়ার x, l এর মাত্রা দুটোকে, l টাকে একটা করব, সিঙ্গেল আনবো, তো হচ্ছে l এর মাত্রা হচ্ছে, l এর মানে পাওয়ার হচ্ছে l টু দি পাওয়ার y প্লাস z, l টু দি পাওয়ার y প্লাস z, t এর পাওয়ার হচ্ছে t টু দি মাইনাস z, t টু দি মাইনাস 2z। ঠিক আছে, তাহলে এটা হলো নিয়ে হচ্ছে। এবার এর সাথে আমরা t এর কত মাত্রা, t এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল T, ক্যাপিটাল কে শুধু এইভাবে লিখবো না, তাহলে একটু অসুবিধা হবে, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 1, তাই লিখবো। নিয়ে এবার হচ্ছে m এর মাত্রা, l এর মাত্রা, t এর মাত্রা, এই তিনটে মাত্রাকে আমরা সমান করে এর সাথে দোলনকালের সম্পর্কটা, মানে সরল দোলকের দোলনকালের সম্পর্কটা এর সাথে আমরা সমান করে নির্ণয় করব। তো চলো নির্ণয় করা যাক। x ইকুয়াল টু 0 এলো, y প্লাস z ইকুয়াল টু 0, আর হচ্ছে মাইনাস 2z ইকুয়াল টু 1। অতএব তাহলে এখান থেকে হচ্ছে x equal to 0, y plus z equal to 0, so minus 2z equal to 1। হ্যাঁ, তো হচ্ছে x equal to 0 এলো, y plus z, z equal to minus y, আর হচ্ছে এখানে z এর মানটা আমরা পেয়ে গেছি, z equal to minus half। ঠিক আছে, z equal to হচ্ছে minus half, z equal to minus half বসিয়ে দিলাম, তাহলে এখানে হচ্ছে y equal to half এলো, x equal to 0, তাহলে হচ্ছে x equal to 0, y equal to half, z equal to হচ্ছে minus half। তো এখানে মাত্রায় মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কি আসছে দেখা যাক, t ইকুয়াল, এবার t এর মানটা নির্ণয় করা যাক। t ইকুয়াল কত আসছে, তাহলে এখানে আসলে x equal to 0, y equal to half, z equal to minus half, তাহলে t এর মান আসছে t equal to k into m to the power 0, l to the power y, g to the power z হচ্ছে g to the power z। এইটা আছে আমরা জানি, তাহলে এখানে এর মানগুলো বসিয়ে দেবো, তাহলে আছে k into y হচ্ছে মাইনাস, y হচ্ছে শুধু হাফ রুট l বাই z, g এর g টু দি পাওয়ার z, তাহলে z হচ্ছে মাইনাস হাফ বাই রুট g ইকুয়াল টু k ইন্টু রুট অফ l বাই g। তাহলে এটা হচ্ছে t ইকুয়াল টু k ইন্টু রুট অফ l বাই g। আচ্ছা, t ইকুয়াল টু k ইন্টু রুট অফ l বাই g, এটা হলো দোলনকাল। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে ছেলেরা এরপর আমাদের শুরু করা যাক। তাহলে আমাদের কি কি হলো, প্রথমে হচ্ছে রাশি ক প্রকার হলো, রাশির একক হলো, তারপর হচ্ছে রাশির মাত্রা সম্পর্কে জানলাম, ভৌত রাশির মাত্রা হলো, তারপর ভৌত রাশি এক একক থেকে অন্য এককে রূপান্তর হলো, ভৌত রাশি নির্ভুলতা পরীক্ষা হলো, তারপর এখানে এলাম, শেষে আমরা করলাম এক একক পদ্ধতিতে হলো। তো
তো শেষে আমরা করলাম ভৌত রাশির সাথে অন্য ভৌত রাশির সম্পর্ক নির্ণয়। কোনো একটা ভৌত রাশির সম্পর্ক নির্ণয় হলো। তাহলে এরপর আমরা আসছি ত্রুটি নির্ণয়। কোনো ভৌত রাশির ত্রুটি আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে প্রথমেই শুরু করি। কোনো একটা ভৌত রাশি ধরা যাক ত্রুটি হচ্ছে 10 ± 0.1, এটা সেন্টিমিটারে আছে। এর লিভার টু কোনো একটা ভৌত রাশি, একটা তারের দৈর্ঘ্য আছে, এই যে একটা তার, এর দৈর্ঘ্য ধরলাম 10 সেন্টিমিটার, ঠিক আছে। নিয়ে একটা যন্ত্র দিয়ে এটা যখন মাপছি, তখন এখানে ধরা যাক মাঝে মধ্যে ত্রুটি এলো 0.1 সেন্টিমিটার ত্রুটি আছে, কোনো সময় বেশি আছে, কোনো সময় কম আসছে। তো এটাকে আমরা বলবো ত্রুটি। তাহলে এক্ষেত্রে ত্রুটিটাকে আমরা ডেল এল দিয়ে প্রকাশ করবো। ডেল এল ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার হলো। এটা হচ্ছে ত্রুটি। তাহলে এবার দুটো রাশি যোগ হচ্ছে এখন, তখন সেক্ষেত্রে আমরা ত্রুটি কিভাবে নির্ণয় করব। ধরা যাক একটা রাশি হচ্ছে x ইকুয়াল টু a প্লাস b। দুটো রাশি যোগের ক্ষেত্রে ত্রুটি নির্ণয় কিভাবে করব। তখন ডেল x বাই x ইকুয়াল টু ডেল a প্লাস b বাই a প্লাস b। আর এক্ষেত্রে শতকরা ত্রুটি কিভাবে নির্ণয় করব। শতকরা ত্রুটি নির্ণয় করতে হলে ডেল x বাই x ইন্টু 100 ইকুয়াল টু ডেল a প্লাস b বাই a প্লাস b ইন্টু 100। দুটো রাশির বিয়োগের ক্ষেত্রে কিভাবে ত্রুটি নির্ণয় করব। x ইকুয়াল টু a মাইনাস b হলে ডেল x বাই x, তাহলে এক্ষেত্রে একবার শতকরা ত্রুটিটা দেখাচ্ছি, ইন্টু 100 ইকুয়াল টু ডেল a মাইনাস b বাই a মাইনাস b ইন্টু 100। আর যখন এমনি ত্রুটি মানে আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে ডেল x বাই x ইকুয়াল টু ডেল a মাইনাস b বাই a মাইনাস b আসবে। x a মাইনাস b হলো x ইকুয়াল টু a মাইনাস b এর ক্ষেত্রে ত্রুটি নির্ণয়। x ইকুয়াল টু a ইন্টু b এর ক্ষেত্রে ত্রুটি কিভাবে নির্ণয় করবো। x ইকুয়াল টু a b ক্ষেত্রে ত্রুটি নির্ণয় কিভাবে করবো না, ডেল x বাই x ইন্টু 100 ইকুয়াল টু ডেল a বাই a ইকুয়াল টু ডেল a বাই a প্লাস ডেল b বাই b ইন্টু 100। দুটো রাশি ভাগের ক্ষেত্রে কিভাবে ত্রুটি নির্ণয় করব। দুটো রাশি ভাগের ক্ষেত্রে যখন ত্রুটি নির্ণয় করবো, তখন হচ্ছে দুটো রাশি ভাগের ক্ষেত্রে ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে x ইকুয়াল টু a বাই x ইকুয়াল টু a বাই b হলে ডেল x বাই x ইকুয়াল টু, এটা হচ্ছে দুটো রাশি ভাগের ক্ষেত্রে ত্রুটি নির্ণয়, তাহলে হচ্ছে ডেল a বাই a প্লাস ডেল b বাই b ইন্টু 100। এটা হচ্ছে দুটি রাশি ভাগের ক্ষেত্রে ত্রুটি নির্ণয়। তাহলে ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এটা হচ্ছে দুটো রাশি যোগের ক্ষেত্রে ত্রুটি নির্ণয় হলো, দুটো রাশি বিয়োগের ক্ষেত্রে ত্রুটি নির্ণয় হলো, দুটো রাশি গুণের ক্ষেত্রে ত্রুটি নির্ণয় হলো, আর দুটো রাশি ভাগের ক্ষেত্রে ত্রুটি নির্ণয় হলো। এরপর আসবো আমরা ঘাত যুক্ত রাশির ক্ষেত্রে ত্রুটি নির্ণয়। তাহলে এটা আগে এগুলো একটু বুঝে নাও। তাহলে এখানে ডেল x বাই x হলো ডেল a প্লাস b বাই a প্লাস b, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এর শতকরা ত্রুটি হচ্ছে ডেল x বাই x ইন্টু 100, এক্ষেত্রে 100 গুণ হয়ে গেল, আর হচ্ছে ডেল a প্লাস b বাই a প্লাস b ইন্টু 100, এটা হচ্ছে আপেক্ষিক। হচ্ছে আপেক্ষিক ত্রুটির সাথে 100 গুণ করলেই শতকরা ত্রুটি পাওয়া যায়। x ইকুয়াল টু a মাইনাস b আছে, তাহলে ডেল x বাই x ইন্টু 100 ইকুয়াল টু ডেল a মাইনাস b বাই a মাইনাস b ইন্টু 100, শতকরা ত্রুটি পাওয়া গেল। x ইকুয়াল টু a ইন্টু b আছে, ডেল x বাই x ইন্টু 100 ইকুয়াল টু, তাহলে গুণের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করছি না, ডেল a বাই a প্লাস ডেল a বাই a, এখানে একটা একটা করে বের করছে, ডেল a বাই a প্লাস ডেল b বাই b, এখানে 100 আছে কিন্তু এটা
দেখে বুঝতে হবে, তাহলে বলে দিলাম ডেল ইন্টু 100, ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ বাই বি। এক্ষেত্রে ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে ডেল এক্স বাই এক্স ইকুয়াল টু ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি ইন্টু 100। 100টা যদি না থাকে তাহলে এটা আপেক্ষিক ত্রুটি হবে। 100টা গুণ করেছি বলে এটা হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি আছে, দুটো রাশি ভাগের ক্ষেত্রে শতকরা ত্রুটি হলে, এবার হচ্ছে ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে ত্রুটি নির্ণয়। তাহলে একটা ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে এক্স ইকুয়াল টু ধরলাম এ টু দি পাওয়ার আলফা ইন্টু বি টু দি পাওয়ার বিটা। তাহলে এরকম রাশির ক্ষেত্রে কিভাবে ত্রুটি নির্ণয় করব? এ ধরনের রাশির ক্ষেত্রে ত্রুটি নির্ণয় হচ্ছে যে ঘাত থাকবে, মানে যে পাওয়ারটা থাকবে সেটা সামনে চলে আসবে, সামনে গুণ হয়ে যাবে। আর সেই গুণের ক্ষেত্রে এমন ছিল ডেল এ বাই এ ইন্টু 100 প্লাস বিটা ইন্টু ডেল বি বাই বি ইন্টু 100 হলো। তাহলে এই ক্ষেত্রে ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে ত্রুটি নির্ণয় হলো। তাহলে এবার আমি তোমাদের কিছু উদাহরণ দিয়ে দেখি তোমরা পারো কিনা। চলো দেখা যাক। তাহলে যেই মেনের কিছু কোয়েশ্চেন সম্বন্ধে এবার আলোচনা করা যাক। ওয়েস্ট বেঙ্গল যেই মেনের কিছু কোয়েশ্চেন সম্বন্ধে আলোচনা করা যাক। তাহলে আমি কিছু কোয়েশ্চেন এখানে তৈরি করেছি, সেই কোয়েশ্চেনগুলো সম্বন্ধে বলি। বলেছে পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে, প্রথমে এইচএস এর কিছু কোয়েশ্চেন বলে দিই, তারপর এটা বলছি। বলেছে পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয়ের জন্য বিভব প্রভেদ ভি, অজানা রোধ আর নির্ণয় জন্য বিভব প্রভেদ ভি ও তড়িৎ প্রবাহ মাত্রা আই এর বিভিন্ন পার্ট নেওয়া হলো। ও তড়িৎ প্রবাহ মাত্রা আই এর বিভিন্ন পার্ট নেওয়া হলো। এর থেকে শতকরা ত্রুটি হিসেবে কি পাওয়া যাচ্ছে না, ভি ইকুয়াল টু আসছে 100 প্লাস মাইনাস 5 ভোল্ট, আর আই ইকুয়াল টু কত আসছে না 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আর এর শতকরা ত্রুটি কত, এইগুলো দেওয়া আছে আমাদের। ভি আর আই এর এই মানগুলো পাওয়া গেছে, তাহলে হচ্ছে আর এর শতকরা ত্রুটি কত। আর এর শতকরা ত্রুটি কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে হচ্ছে লেখা আছে পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর, এই যে অজানা রোধ আর এটা নির্ণয় করতে বলেছে। নির্ণয়ের জন্য বিভব প্রভেদ বলেছে, বিভব প্রভেদ ভি এবং তড়িৎ প্রবাহ মাত্রা আই এর বিভিন্ন পার্ট নেওয়া হলো। তাহলে এর বিভিন্ন পার্টের ক্ষেত্রে দেখা গেল ত্রুটি কত আসছে, তার বিভব প্রভেদ নির্ণয়ের ক্ষেত্রে ত্রুটি আসে 5 ভোল্ট, আর
আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ত্রুটি আছে 0.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে আছে 5 ভোল্ট ত্রুটি আছে, এখানে 0.2 অ্যাম্পিয়ার ত্রুটি আছে। তাহলে এর থেকে কি পাওয়া যাচ্ছে না ডেল ভি ইকুয়াল টু 5 ভোল্ট, ডেল আই ইকুয়াল টু হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। আমি জানি তোমরা অনেক বুদ্ধিমান, তোমরা হয়তো আমার এটা উত্তরটা করার আগেই করে নিতে পারবে। তো তবু যারা বুঝতে পারেনি তার জন্য আমি করে দিচ্ছি কোশ্চেনের অ্যান্সারটা আমি করে দিচ্ছি। তাহলে হচ্ছে ওহমের সূত্র অনুসারে কি জানি আমরা, ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, ভি আর আই এর মান দেবো জানা আছে। তাহলে এবার আর ইকুয়াল টু ভি বাই আই। ঠিক আছে, আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে বলেছে আর এর শতকরা ত্রুটি, তাহলে শতকরা ত্রুটি নির্ণয় আমরা ফর্মুলা হিসেবে কি জানি, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো এবার। তাহলে আর এর শতকরা ত্রুটি নির্ণয় করবো। হচ্ছে ভাগের ক্ষেত্রে কি হবে শতকরা ত্রুটি নির্ণয় করে বলেছি তোমায়, ডেল আর বাই আর এইভাবে আসবে, ডেল আর বাই আর ইন্টু 100 ইকুয়াল টু ডেল ভি বাই ভি ইন্টু 100 প্লাস ডেল আই বাই আই ইন্টু 100। ঠিক আছে, তাহলে ডেল আর বাই আর ইন্টু 100 এর মানটা আমি নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটির মানটা আমি নির্ণয় করব। ডেল ভি বাই ভি, ডেল ভি আমার কত আছে, এই যে ডেল ভি হচ্ছে 5 ভোল্ট, ডেল আই হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, আর ভি বলেছে 100 ভোল্ট, আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তো হচ্ছে ডেল ভি হচ্ছে 5 ভোল্ট, 5 বাই 100 ইন্টু 100 প্লাস ডেল আই বাই আই, ডেল আই আছে 0.2 অ্যাম্পিয়ার, 0.2 বাই 10, 0.2 বাই 10 ইন্টু 100। তো ঠিক আছে, এখানে 100 100 কেটে গেল, এখানে 10 আর একটা শূন্য কেটে গেল। তাহলে হচ্ছে 5 প্লাস এখানে হচ্ছে 2 এত পার্সেন্ট ইকুয়াল টু 7%। তাহলে হচ্ছে, তাহলে কি পাওয়া গেল না আর এর শতকরা ত্রুটি কত, আর এর শতকরা ত্রুটি হচ্ছে 7%। এই হচ্ছে অ্যান্সার। চ্যাপ্টার অঙ্কটা টুকে নাও। তাহলে এরপরে একটা কোশ্চেন আছে সার্থক সংখ্যা নির্ণয়, তাহলে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয়। এবার তোমাদের দেখাবো আমরা। টুকে নিয়েছো? তাহলে হচ্ছে এরপরে কোশ্চেনটা সম্বন্ধে বলা যাক। এরপরে কোশ্চেনটা আমাদের বলেছে ইন দ্য ফর্মুলা x equal to 5yz square, x and z have dimensions of capacitance and magnetic field respectively. What are the dimensions of y in SI units? এটা যেই মেনে আচ্ছা, তাহলে এই কোশ্চেন আমি তোমাদের পরে বলছি। তার আগে ওয়েস্ট বেঙ্গল WBJEE একটা কোশ্চেন আছে, x equal to 80 plus BT square, এখানে বি এর একক কত নির্ণয় করতে হবে। এই কোশ্চেনে তোমরা পারবে, সোজা আছে। আগের যে কোশ্চেনটা দিলাম ওটা 2014-তে এসেছিল এইচএসে, 2014-তে এসেছিল, 2016-তে এসেছিল, অনেকবার রিপিট হয়েছিল ওই কোশ্চেনটা। যে কোশ্চেনটা এক্ষুনি তোমাদের দিলাম ওটা অনেকবার রিপিট হয়েছিল। আর একটা কোশ্চেন আছে 2015-2016 একটা কোশ্চেন আছে, তো এই কোশ্চেনটা করে দেওয়া যাক। বলেছে কোন গোলকের ব্যাসার্ধের ত্রুটি, কোন গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি, ব্যাসার্ধ পরিমাপে
ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি বলেছে 2%। তাহলে গোলকের আয়তন নির্ণয় ত্রুটি কত? তবে গোলকের ত্রুটি কত? ঠিক আছে, কোন গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি বলেছে 2%, তবে গোলকের আয়তন নির্ণয় ত্রুটি কত? তাহলে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি বলেছে 2%, তাহলে আমরা ফর্মুলা অনুসারে কি জানি, ব্যাসার্ধটাকে আমরা r হিসেবে ডিনোট করি, r ফর রেডিয়াস, r হিসেবে ডিনোট করি। ঠিক আছে, তাহলে এবার ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি, তাহলে অ্যান্সারটা তোমাদের করে দেখাই। তা হচ্ছে ডেল আর বাই আর ইন্টু 100 ইকুয়াল টু হচ্ছে 2। এটা হচ্ছে গোলকের শতকরা ত্রুটি পরিমাপটা আমরা ফর্মুলা অনুসারে আমরা করছি এটা। তাহলে ওতে ডেল আর ইকুয়াল টু কত পাচ্ছি, 2/100 করলে 0.02, অর্থাৎ ডেল আর ইকুয়াল টু হচ্ছে 0.02 আর। তোমরা অনেকেই বুঝতে পেরেছো, এটা বুঝতে পারছি। ডেল আর হচ্ছে 0.02 আর, তাহলে 2/100 হয়ে গেলে 0.02 আর, এটা হচ্ছে 8টা উপরে গুণ হয়ে গেল, তাহলে ডেল আর ইকুয়াল টু 0.02 আর। ঠিক আছে, তাহলে আর ড্যাশ হচ্ছে ডেল আর প্লাস আর ইকুয়াল টু 1.02 আর। ঠিক আছে, তাহলে হচ্ছে আর ড্যাশের মান পেয়ে গেছে 1.02 আর। এবার বলেছে গোলকের আয়তন নির্ণয় ত্রুটি কত? যখন ব্যাসার্ধ আর, তখন আয়তন কত হচ্ছে, v ইকুয়াল টু হচ্ছে গোলকের আয়তন নির্ণয় সূত্র অনুসারে আমরা জানি v ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে v ড্যাশ ইকুয়াল টু কত আসছে, v ইকুয়াল টু 4/3 পাই আর ড্যাশ কিউব। আর ড্যাশ ইকুয়াল টু কত বলেছে, আর ড্যাশ ইকুয়াল টু 1.02 আর। তাহলে 4/3 পাই 1.02 আর হোল কিউব। ঠিক আছে, তো হচ্ছে 1.02 হচ্ছে 1.06, 1.02 হোল কিউব করলে 1.06 আছে, 1.06 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এটা হচ্ছে এইটা এই v এর সমান আছে, তাহলে এখানে মানটা বসিয়ে দেবো 1.06 v। তাহলে হচ্ছে v ড্যাশ ইকুয়াল টু এত এলো, অতএব তাহলে ডেল v কত আসছে, ডেল v ইকুয়াল টু আসবে v ড্যাশ মাইনাস v, v ড্যাশ হচ্ছে 1.06 v মাইনাস v ইকুয়াল টু হচ্ছে 0.06 v। ঠিক আছে, তাহলে ডেল v হচ্ছে 0.06 v। তাহলে এবার বলেছে আয়তন নির্ণয় ত্রুটি কত। এখানে যখন বলেছে আয়তন নির্ণয় ত্রুটি, আপেক্ষিক ত্রুটি বা এরকম কিছু বলেনি, তাহলে এক্ষেত্রে আমি শতকরা ত্রুটিটাই নির্ণয় করব। যেহেতু এখানে বলেছে পরিমাপের ত্রুটি যখন 2% দিয়ে দেখেছে, তখন আমিও আয়তন নির্ণয় পার্সেন্টেজের ত্রুটিটা বের করব। তাহলে এবার দেখা যাক, তাহলে আয়তনের ক্ষেত্রে শতকরা ত্রুটি কত হবে না, ডেল ভি বাই ভি ইন্টু 100, ডেল ভি বাই ভি ইন্টু 100 ইকুয়াল টু 0.06 ভি বাই ভি ইন্টু 100, ভি ভি কেটে গেল ইকুয়াল টু 6%। তাহলে আয়তন নির্ণয় ত্রুটি কত না 6%। আয়তন নির্ণয় শতকরা ত্রুটি আসছে 6%। এটা কোন কোন সালে এসেছিল দেখিয়ে দিই। 2015 HS 2015 আর 16তে এসেছিল 0152016। এটা HS 2015 আর 2016তে এসেছিল। তো তোমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পরে করাচ্ছে। আর কি কোশ্চেন আছে দেখি। একটা আছে z ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1/3 c ইন্টু d টু দি পাওয়ার 3/2। তাহলে এক্ষেত্রে z এর সর্বাধিক শতকরা ত্রুটি কত? আচ্ছা, খুব সোজা, মুছে দিচ্ছি। এটা বুঝে নিয়েছো তোমরা?
এবার 3 নম্বর কোশ্চেনে আসি, বলেছে z ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1/3 by c into d to the power c into d to the power 3/2। ঠিক আছে, তাহলে z এর সর্বাধিক শতকরা ত্রুটি কত? অতএব z এর সর্বাধিক তাহলে তোমাদের আগেই বলেছিলাম আপেক্ষিক ত্রুটি বলা হয় ডেল জেড বাই জেড হলে, এবার সাথে 100 গুণ করলে ওটা শতকরা ত্রুটি হয়ে যাবে, ওটাকে আপেক্ষিক ত্রুটি বলা হয়ে থাকে বা চরম ত্রুটি বলা হয়ে থাকে। তাহলে হচ্ছে জেড এর সর্বাধিক শতকরা ত্রুটি কত? সর্বাধিক শতকরা ত্রুটি কত? জেড এর সর্বাধিক শতকরা ত্রুটি কিভাবে নির্ণয় করবো? ফর্মুলা জানি আমরা, ডেল জেড বাই জেড ইন্টু 100। তাহলে এখানে ঘাতের ক্ষেত্রে কি হবে? ঘাতটার তলানি ঘাত, যে ঘাত বা পাওয়ার আছে সেটা গুণ হয়ে যাবে, গুণ আছে তাহলে যোগের গুণের ক্ষেত্রে এরকম হবে জিনিসটা, 4 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100 প্লাস 1/3 ইন্টু ডেল বি বাই বি ইন্টু 100 প্লাস সি আছে, তাহলে ডেল সি বাই সি, শুধু সি আছে, ডেল সি বাই সি ইন্টু 100 প্লাস 3/d টু দি 3/2 আছে এখানে, 3/2 সুতরাং ঘাত করলে ইন্টু ডেল ডি বাই ডি ইন্টু 100। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। এরপর আরেকটা কোশ্চেন আছে, বেগ, ত্বরণ, বল যদি মৌলিক রাশি ধরা হয় তাহলে রৈখিক ভরবেগের মাত্রা কত? ঠিক আছে, এটা টুকটুকে না, তারপর এটা বলছি। ও এটা হচ্ছে 2016 সালে এইচএসে এসেছিল, এইচএস 2016, ঠিক আছে, 2016 এইচএসে এসেছিল। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা আমি তোমাদের পরের ভিডিওটাতে বোঝাবো। এখানে আরো কয়েকটা কোশ্চেন আছে, মাত্রা সম্বন্ধে বেশ কিছু কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলো করিয়ে দিয়ে তারপরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এবার মুছে দিচ্ছি এটা। তাহলে এরপর আমাদের কোশ্চেনটা আসছে, বলেছে বেগ, 3 নম্বর হলো 4 নম্বর কোশ্চেন, বেগ ভি, ত্বরণ এ, বল এফ, এগুলোকে বলেছে মৌলিক রাশি হলে। লব্ধ রাশিগুলোকে যদি মৌলিক রাশি কেউ ধরে থাকে তাহলে সেক্ষেত্রে রৈখিক ভরবেগের মাত্রা কত এটাই আমাকে বের করতে হবে, এটাই এখানে এই কোশ্চেনটাতে বলেছে। বলে রৈখিক ভরবেগের মাত্রা কত? রৈখিক ভরবেগের মাত্রা কত? ঠিক আছে, তা রৈখিক ভরবেগের মাত্রা আমরা কি জানি? রৈখিক ভরবেগ হচ্ছে, রৈখিক ভরবেগ হচ্ছে ভর হচ্ছে m ইন্টু ভি। তাহলে নিউটনের ফর্মুলা অনুসারে আমরা কি জানি? এফ ইকুয়াল টু হচ্ছে এম এ হয়, আর হচ্ছে এখানে ভি বলেছে বেগটাকে আমরা মৌলিক রাশি বেগ ধরেছে, তোমাদের চিন্তার কিছু নেই,
সুতরাং এমটাকে আমার শুধু পাল্টাতে নিতে হচ্ছে। অতএব এম ইকুয়াল টু হচ্ছে, এখানে ত্বরণ দিয়ে বলেছে, এম ইকুয়াল টু এফ বাই এ, অতএব এফ বাই এ ইন্টু ভি ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এফ। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এরপর আমরা আসবো যে বললাম ডাব্লিউবিজেই একটা কোয়েশ্চেন দেখলাম, একটা না দুখানা কোয়েশ্চেন আছে ডাব্লিউবিজেই থেকে, মাত্রা সম্বন্ধেই দুটো কোয়েশ্চেন আছে। তো এখানে কি বলেছে দেখা যাক। তো এখানে বলেছে x equal to 80 plus bt square, x equal to 80 plus bt square, যেখানে x হচ্ছে মিটার আর t হচ্ছে আওয়ার মানে ঘন্টায়। x হচ্ছে মিটার, t হচ্ছে আওয়ার, এটা ধরেছি। ঠিক আছে, তাহলে বলেছে b এর একক কত? আচ্ছা, b এর একক কত, তো এটা বের করবো। আচ্ছা, আগের কোশ্চেন এটা হচ্ছে এইচএস 2017-তে এসেছিল, 2017। ঠিক আছে, আর এই কোশ্চেন হচ্ছে ডাব্লিউবিজে এই কোশ্চেনটা এসেছিল। আচ্ছা, এটা হচ্ছে ডাব্লিউবিজে এই কোশ্চেনটা হচ্ছে 2013-তে এসেছিল। তো এই চ্যাপ্টারটা থেকে বুঝতে পারছো খুবই কম কোশ্চেন আসে। কয়েকটা কোশ্চেন করে নিলে, আমার এই কোশ্চেনগুলো ভালোভাবে যদি করে নাও তাহলেই আর আটকাবে না। তাহলে বিয়ের একক কত বের করি। তাহলে আমরা প্রথমেই দেখেছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এর যখন মাত্রা আমরা নির্ণয় করছিলাম, তখন আমরা এইখানে এটার মাত্রাটাকে এটা সঙ্গে, সুতরাং এখানে হবে এক্স ইকুয়াল টু এটি হবে বা এক্স ইকুয়াল টু বিটি স্কোয়ার। সুতরাং যেহেতু বিটির মাত্রা যেহেতু বের করতে বলেছে, বিটির মাত্রা বের করতে বলেছে, বি এর মাত্রা বের করতে, সুতরাং বিটি স্কোয়ার ইকুয়াল টু এক্স হবে। অতএব এক্স ইকুয়াল টু x equal to bt square, অতএব b equal to x by t square। ঠিক আছে, তাহলে হচ্ছে b equal to হচ্ছে x by t square, x এর একক হচ্ছে মিটার বাই আওয়ার স্কোয়ার ইকুয়াল টু মিটার ইন্টু আওয়ার টু দি পাওয়ার মাইনাস 2। ব্যাস হয়ে গেল, একদম খুব সোজা। অনেকে হয়তো জয়েন্ট দিতে ভয় পাই, কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের জয়েন্ট দেবে, সব সময় চেষ্টা করবে, কোনো চিন্তা নেই, ভয়ের কোনো কারণে। আর ফিজিক্সকে তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোনোটাকে ভয় পাওয়ার কোনো কারণে, শুধু লজিকটা বুঝতে পারলেই হবে, আর এটা লজিক কোনো ম্যাজিক না। যাই হোক, তো চলো এরপর আমাদের পরের কোশ্চেনে চলে যাক। এবার হচ্ছে একটা যেই মেন ডাব্লিউবিজেডি এর একটা কোয়েশ্চেন আছে, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের একটা কোয়েশ্চেন আছে, সেটা করছি। তো এই চেপে নিয়েছো, এটাকে ভালো করে টুকে নাও। যাই হোক, তবে আমি মুচ্ছি। তো 6 নম্বর কোশ্চেনে আসি। বলছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা কত? ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 2014 কোশ্চেন। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা কত? ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো যারা জানো না তাদেরকে আগেই বলে দিই যে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের এই 11-এই আছে, কিন্তু লাস্টের দিকে আছে। মহাকর্ষের একটা চ্যাপ্টার আছে, ওইখানে আছে। এই একটা ফর্মুলা ধরে পেয়ে যাবে, F equal to G into
m1 m2 বাই r স্কয়ার। F equal to g into m1 m2 by r স্কয়ার। এটা হচ্ছে মহাকর্ষ বলের ফর্মুলা। এখানে g হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, m1 আর m2 হচ্ছে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল, m1 m2 দুটো বস্তু আছে, এদের মধ্যে পারস্পরিক একটা আকর্ষণ বল ক্রিয়া করছে, প্রত্যেকেই কিছু না কিছু আকর্ষণ বলে নিজেদের টানছে। যাই হোক, এই হচ্ছে এই আকর্ষণ বলের মানটাই হচ্ছে F। আর সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক একটা আছে, সেটা হচ্ছে g m1 m2, আর এখানে হচ্ছে r স্কয়ার, হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে r। তো এবার দেখানো যাক। তো হচ্ছে g ইকুয়াল টু হচ্ছে f r স্কয়ার বাই m1 m2। তো এখানে বলেছে g এর মাত্রা বের করতে বলেছে, তাহলে আমরা বলের মাত্রা কত নিই। বলের মাত্রা হচ্ছে mlt টু দি পাওয়ার -2 ইনটু r স্কয়ার হচ্ছে l স্কয়ার বাই এটা হচ্ছে m স্কয়ার। তাহলে হচ্ছে m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে g এর মাত্রা, মানে বলতে পারো ডাইমেনশন অফ g বেরিয়ে গেল। আমি বলেছিলাম যে মাত্রা যখন প্রকাশ করবে তখন এইভাবে লেখা যায়। তো ডাইমেনশন জি হয়ে গেল m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2। তাহলে এরপর আমরা আসবো যেই মেনের একটা কোশ্চেনে। তো চলো শুরু করা যাক। তাহলে এটা তোমরা টুকে নাও, টুকে নিয়েছো, নাহলে পজ করে টুকে নাও, চলো বুঝছি আমি। তাহলে আমাদের কোশ্চেনটা আছে, দেখে বলছি, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ রুট অফ ইপসাইলন নট বাই মিউ নট। এটা তিনবার এসছে, 2013-তে এসছে, 2019-এর মেন এপ্রিলের সেশনে এসছে, আর 1998 সালে একবার এসেছিল। যাই হোক, তো কোশ্চেন টু কি, হোয়াট ইজ দ্য ডাইমেনশন, হোয়াট অফ, এটাকে হচ্ছে ইপসাইলন নট দিয়ে বলা হয়, এবং এটা হচ্ছে মিউ নট। হোয়াট ইজ দ্য, কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ইপসাইলন নট বাই মিউ নট। তাহলে এটা, এই কোশ্চেন যদিও তোমাদের নয়, তবুও আমি তোমাদের বলছি একটু শুনে রাখো প্লিজ, বন্ধ করো না ভিডিওটা, একটু বলে দিচ্ছি, একটু জাস্ট শুনে নাও। 12-এ এই কোশ্চেনগুলো পাবে, মানে 12-এ যারা পড়ছে তারা বুঝতে পারবে, যারা হয়তো 12-এ পড়ছে তারা বুঝতে পারবে। তো কোশ্চেনটা হচ্ছে, এখানে কি করছি, এটা যেই মেনে, সুতরাং এত ধরে কোশ্চেনটা করতে করতে এসেছিল, যেই মেনেই তিনবার এসেছিল, উনিশশো 2013 আর এসে 2019। তাহলে ভেবে দেখো কতটা ইম্পর্টেন্ট, ওই জন্যই আমি তোমাদের বলছি, অন্য কোনো উদ্দেশ্য না, সেই বলেই বলছি, একবার শুনে নাও। তো হচ্ছে ইপসাইলন নটটা প্রথমে মাত্রাটা বের করবো, f ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট ইন্টু q1 q2 বাই r স্কয়ার। তাহলে হচ্ছে ইপসাইলন নটের মাত্রাটা আমার হচ্ছে ইপসাইলন নট ইকুয়াল টু q1 q2 বাই f r স্কয়ার। তাহলে আধানের মাত্রা কত, আধানের মাত্রা হচ্ছে it স্কয়ার, f হচ্ছে mlt টু দি পাওয়ার -2 ইনটু mlt টু দি -2 ইনটু r হচ্ছে l স্কয়ার।
তাহলে আসছে এটা হচ্ছে আই স্কোয়ার টি স্কোয়ার, তাহলে হচ্ছে এম এল কিউব টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এবার আসছে, এবার এটাকে উপরে তুলে দিই, তাহলে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -3 t টু দি পাওয়ার 4 i স্কোয়ার। তো এবার হচ্ছে এটা হচ্ছে ইপসিলন নটের মাত্রাটা পেলাম। এবার আরেকটা ফর্মুলা আছে, এটাও 12 এই আছে, তবুও শুনে রাখো একটু। c ইকুয়াল টু হচ্ছে 1/√of মিউ নট ইপসিলন নট। এখানে হচ্ছে ইপসিলন নটের মাত্রাটা আমি বসালেই হয়ে যাবে, তাহলে হচ্ছে c স্কয়ার ইকুয়াল টু 1/মিউ নট ইপসিলন নট, অতএব ইপসিলন নট ইকুয়াল টু 1/c স্কয়ার মিউ নট। অতএব মিউ নট ইকুয়াল টু 1/c স্কয়ার ইপসিলন নট। তাহলে এখান থেকে আমি ইপসিলন নটের মাত্রাটা বের করবো। তাহলে এখানে হচ্ছে আমাদের ইপসিলন নটের মাত্রাটা এখানে বেরিয়ে গেল, একটা বেরিয়ে গেল। মিউ নটের মাত্রাটা বের করে দেবো। সি হচ্ছে আলোর বেগ, ভেলোসিটি অফ লাইট হচ্ছে সি এ, সি দ্বারা ডিনোট করা হয়, এটাই হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এল টি টু দি পাওয়ার -1 হোল স্কয়ার হচ্ছে এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, 1/l স্কয়ার টি টু দি পাওয়ার -2। আর ইপসিলন নট হচ্ছে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -3 t টু দি পাওয়ার 4 i স্কয়ার। ঠিক আছে, তো এবার এটাকে উপরে তুলে দিই, হচ্ছে ইকুয়াল টু m, হচ্ছে এলটা গুণ হয়ে গেল, তাহলে হচ্ছে এল টু দি পাওয়ার -1, উপরে উঠলে হচ্ছে শুধু এল, হচ্ছে টি, এখানে হচ্ছে টি স্কয়ার তলায়, তাহলে উপরে উঠলে টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2, আর হচ্ছে আইটা আই স্কয়ার আছে, তাহলে আই টু দি পাওয়ার -2। তাহলে এটা হলো মিউ নটের মাত্রাটা বেরিয়ে গেল, মিউ নটের মাত্রাটা এটা বেরিয়ে গেল। তাহলে ইপসিলন নট আর মিউ নটের মাত্রাটা এইভাবে হলো। তাহলে এসব করে টুকে নাও, যদিও যারা যারা 12-এ পড়ছো তারা হয়তো এটা বুঝতে পারবে, আর যারা 11-এ রয়েছে তারা বুঝতে পারবে না, সুতরাং বোঝার চেষ্টা করো না। 12-এ ওঠো, তারপর মাথা ঘামাবে, জাস্ট টুকে রাখতে পারো। বুঝছি, এই কোশ্চেনটা 3বার এসেছিল যেই তাই আমি একবার বলে দিলাম, যে কারো যদি ভিডিওটা দেখে থাকো ভালো লাগে যদি, তাহলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, তাহলে আমি আর একটা ভিডিও করার মোটিভেশন পাবো, তোমাদের পড়ানোর মোটিভেশন পাবো। লাইকগুলো করো প্লিজ, ঠিক আছে? চলো আর একটা